পরিবারের সাথে একটি ছেলে নতুন বাড়িতে ওঠে, কিন্তু এখানে আসার পরে সে অদ্ভুত সব ব্যাপার খেয়াল করতে থাকে। কখনো ভাই গায়েব হয়ে যাচ্ছে, কখনো বদ্ধ ঘর থেকে আওয়াজ আসছে, আবার একসময় দেখা যায় নিজের পরিবারের লোকজনও তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এরই মধ্যে আবার সে রিয়েলাইজ করে তার বয়স রাতারাতি আরও 20 বছর বেড়ে গেছে। নিজের এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে তার ভয়ঙ্কর এক অতীতের ঘটনা সম্পর্কে জানতে পারে। কি ছিল তার বর্তমান জীবনের রহস্য, আর কি বা ছিল তার ভয়ঙ্কর অতীত? জানতে হলে আসুন শুনে আসি 2017 সালে রিলিজ পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা ফরগটনের এক্সপ্লেনেশন। একটা দুঃস্বপ্ন দেখে জিন সিওকের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে দেখে সে বাবা মা ভাইয়ের সাথে গাড়িতে বসে আছে। আজ তারা তাদের নতুন বাড়িতে শিফট করছে। বাড়ির সামনে নেমে বাড়িটা দেখে জিনসুকের কেমন যেন ফিল হচ্ছিল। সে এই বাড়িতে আগেও এসেছে, মনে হচ্ছিল বাড়িটা তার কোনো অতীতের সাক্ষী। জিনসিউককে এভাবে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে তার বড় ভাই ইয়োসিওক জিজ্ঞেস করে, কিরে তোর বাড়ি পছন্দ হলো? এরকম একটা বাড়ি তো তুই চেয়েছিলি। জিনসিউক মৃদু হেসে ভাইকে বুঝিয়ে দেয় তার বাড়িটা পছন্দ হয়েছে। এমনিতে জিনসিউক ইয়োসুককে খুব মানে, কারণ ইয়োসুক ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, মিউজিক থেকে শুরু করে লেকচারার, সব কিছুতেই সে একদম অনবদ্য। এই জন্য ইয়োসুককে নিয়ে সে গর্ব করে। এছাড়া ইয়োসুক সবসময় খুঁড়িয়ে হাঁটত, কারণ কয়েক বছর আগে সে অ্যাক্সিডেন্ট করে পায়ে চোট পেয়েছিল। এই জন্য জিনসিউক ভাইয়ের প্রতি আরও বেশি সংবেদনশীল। যাই হোক, অন্যান্য লেবারদের সাথে তারা দুই ভাইও বাড়ির জিনিসপত্র সাজাতে শুরু করে। প্রথমে ইয়োসুক 1997 সালের মে মাসের একটা ক্যালেন্ডার দেয়ালে টানায়। এরপরে সে নিজের বইগুলো নিয়ে শোবার ঘরে ঢোকে। জিনসিওকও কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢোকার পরে একটা বদ্ধঘর দেখতে পেয়ে সেটার ব্যাপারে ইয়োসুককে জিজ্ঞেস করে। ইয়োসুক বলে ওই রুমে বাড়ির পুরনো বাসিন্দার জিনিসপত্র আছে। এই বলে ইয়োসুক কোনো কাজে বাইরে চলে যায়। তখন একজন লেবার কৌতূহলী হয়ে জিনসিউককে জিজ্ঞেস করে, এইমাত্র যে বাইরে গেল উনি কি আপনার বড় ভাই? উনার বয়স কত? জিনসিউক কিছু বলার আগেই আবারও ইয়োসুক ফিরে আসে এবং লেবারটাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপরে কাজকর্ম শেষ করে রাতে ডিনারের সময় বাবা তাদের সাবধান করে দেয় তারা যেন উপরের ওই বদ্ধ ঘরটা না খোলে। আগের বাড়িওয়ালা ঘরটা না খোলার জন্য রিকোয়েস্ট করেছে। খাওয়া চলাকালীন সময়ে জিনসিউক উপরের ওই বদ্ধ ঘরটা থেকে কিছু একটা আওয়াজ পেয়ে সবাইকে জিজ্ঞেস করে তারাও আওয়াজ পেয়েছে কিনা, কিন্তু সবাই বলে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জিনসিউক হয়তো সেই আওয়াজই শুনেছে। তো জিনসিউকও আর তেমন গুরুত্ব না দিয়ে খাওয়া শেষ করে রাতে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে সে আবারও ওই ঘরটা থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই জন্য সে এবার কৌতূহলী হয়ে দুরু দুরু বুকে ঘরটার দিকে এগিয়ে যায়। এরপরে যখনই সে দরজা খুলতে যাচ্ছিল তখনই ইয়োসুক সেখানে চলে আসে। জিনসিউক তার ভাইকে বলে, আমি এই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ পাচ্ছি। তখন ইয়োসুক বলে, তুই কি আজকে ওষুধ খেয়েছিস? আসলে জিনসিউকের অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। সে অনেক সময় অল্পতেই ভয় পেয়ে যেত। জিনসিউকের মন অন্যদিকে ঘোরানোর জন্য ইয়োসুক তাকে বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে সামান্য এগোলেই পাহাড়ের মতো একটা ঢিবি আছে। ঢিবির ওপরে দাঁড়ালে রাতের শহরটাকে খুব সুন্দর দেখা যায়। তো বৃষ্টির মাঝে ছাতা নিয়ে তারা ঢিবির ওপরে গিয়ে শহরের সৌন্দর্য উপভোগ করছিল। এই সময় ইয়োসুকের কাছে তার বাবার ফোন আসে এবং তাকে একটা বই খুঁজে বের করে দিতে বলে। তাই ইয়োসুক জিনসিউককে অপেক্ষা করতে বলে বাড়ির দিকে হাঁটা ধরে। এ সময় রাস্তায় কয়েকজন লোক ইয়োসুককে আটকে মারধর করে গাড়িতে তোলার চেষ্টা করে। একটু পরে জিনসিউকও ঢিবি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। তখন সে দূর থেকে দেখতে পায় লোকগুলো ইয়োসুককে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। জিনসিউক দৌড়ে গিয়েও তাদের আর আটকাতে পারে না। এরপরে সে আতঙ্কিত হয়ে বাড়িতে এসে বাবা মাকে ঘটনাটা বলেই অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরে জিনসিউক দেখে বাবা মা চিন্তিত হয়ে তার পাশে বসে আছে। সে প্রথমে ইয়োসুকের কথা জিজ্ঞেস করলে বাবা মা জানায় তারা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এখনো ইয়োসুককে ট্রেস করতে পারেনি। একটু পরে দুজন ডিটেকটিভ আসে এবং জিনসিউককে জিজ্ঞেস করে সে কিডন্যাপারদের চেহারা দেখেছে কিনা। জিনসিউক জানায় একে তো অন্ধকার রাত, তার উপর আবার বৃষ্টি হচ্ছিল, তাই সে কারো চেহারা দেখতে পায়নি। তবে সে গাড়ির নম্বর প্লেটটা দেখতে পেয়েছে। সে গাড়ির নম্বরটা স্পষ্টভাবে বলে দেয় এবং জানায় গাড়িটা কালো রঙের ছিল। তখন পুলিশ বলে এই নম্বরে তো কোনো গাড়ি রেজিস্টার করা নেই, এরকম নম্বর প্লেটের গাড়ি হওয়া সম্ভবই না। তারা জিনসিউকের বলা নম্বরের কাছাকাছি নম্বরগুলো যাচাই করে দেখে, কিন্তু সেগুলোর কোনোটাই কালো রঙের গাড়ি ছিল না। তবুও পুলিশ নিজেদের মতো করে কয়েকদিন অনেক তদন্ত করে, কিন্তু তারা ইয়োসুকের কোনো ট্রেসই পায় না। এদিকে জিনসিউকের মানসিক পরিস্থিতিও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে প্রায় প্রতিদিনই দুঃস্বপ্ন দেখত। এই জন্য সে সেডেটিভ টাইপের ওষুধ খেত, কিন্তু এরপরও দুঃস্বপ্ন দেখা বন্ধ হতো না। এরকমই একদিন সকালে দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তখনই তার মা হাসতে হাসতে ইয়োসুককে নিয়ে ঘরে ঢোকে। প্রায় 19 দিন পরে ভাই ফিরে এসেছে দেখে জিনসিউক তাকে আনন্দে জড়িয়ে ধরে।
কিন্তু সমস্যা হলো ইউসুকের গত 19 দিনের কোনো ঘটনাই মনে নেই। সে এই 19 দিনের একটা মুহূর্তও মনে করতে পারছিল না। তাকে ডাক্তারও দেখানো হয়। ডাক্তার জানায় হয়তো ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার জন্য ইউসুক তার যন্ত্রণাদায়ক দিনগুলোকে ভুলে গিয়েছে। এখন তার স্মৃতি ফিরে আসার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এরপরে তারা আর এই ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করে না। ইউসুক অক্ষতভাবে ফিরে এসেছে, এতেই তারা খুশি। যাই হোক, রাতে দুই ভাই ঘুমাতে যায়। তারা একই ঘরে দুটো আলাদা বেডে ঘুমাতো। তো জিনসুক হালকা ঘুমের মধ্যে টের পায় ইউসুক উঠে বাইরে যাচ্ছে। যদিও ঘুমের রেস্ট থাকায় জিনসুক আর তখন কিছুই বলে না। সকালে ঘুম থেকে উঠে জিনসুক তার সেডেটিভ ট্যাবলেট খাবার সময়ে ট্যাবলেটটা হাত থেকে পড়ে হারিয়ে যায়। সে ট্যাবলেটটা খুঁজছিল, তখন ইউসুক চলে আসে আর তাকে খাওয়ার জন্য ডাকে। তখন জিনসুক ট্যাবলেট না খেয়ে নাস্তার টেবিলে চলে যায়। নাস্তা করার সময় সে ইউসুককে জিজ্ঞেস করে গত রাতে সে বাইরে কোথায় গিয়েছিল। সে ইউসুকের উঠার এবং গেটের দরজা খোলার আওয়াজ পেয়েছিল। ইউসুক বলে সে কোথাও যায়নি, বরং সে সারা রাতই ঘুমাচ্ছিল। জিনসুক হয়তো স্বপ্ন দেখে এসব আবল তাবল বকছে। তো এরপরে খাওয়া শেষ করে ইউসুক কাজের জন্য বেরোচ্ছিল। তখন জিনসুক অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার পায়ে না সমস্যা ছিল, তাহলে এখন স্বাভাবিকভাবে হাঁটছো কিভাবে? ইউসুক এবার একটু বিরক্ত হয়ে বলে দেখ আমার অনেক তাড়া আছে, এখন আর দুষ্টুমি করিস না। এই বলে ইউসুক আবার খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। জিনসুক ভাবে এগুলো হয়তো তার মনেরই ভুল ছিল। যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে জিনসুক টেবিলে বসে পড়ছিল। তখন ইউসুক রুমে এসে ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়ে। জিনসুকও টেবিলে বসে ঘুমে ঢুলে পড়ে। তখন ইউসুক উঠে এসে টেবিলে রাখা পেন্সিলটা নিয়ে জিনসুকের চোখের কাছে রেখে পেন্সিলের পেছনের বাটনে অনর্গল প্রেস করতে থাকে। এরপরে এক পর্যায়ে পেন্সিলের লিডটা বেরিয়ে যায়। তখনও জিনসুকের ঘুম ভাঙেনি দেখে এবার ইউসুক নীরবে ঘর থেকে বেরিয়ে আসে। অবশ্য জিনসুক এতক্ষণ ঘুমের ভান করেছিল, তাই ইউসুক এই মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছে দেখার জন্য সে ইউসুকের পিছু নেয়। বাইরে এসে দেখে ইউসুক একদম স্বাভাবিকভাবে হনহন করে হেঁটে যাচ্ছে, তার পায়ে কোনো চোট নেই। একটু পরে ইউসুক একটা ট্যাক্সিতে উঠে যায়। এই জন্য জিনসুকও একটা ট্যাক্সিতে উঠে ইউসুককে ফলো করতে থাকে। একসময় ইউসুক ট্যাক্সি থেকে নেমে একটা গলির ভেতরে যায়। সেখানেও তাকে ফলো করে গিয়ে জিনসুক তাকে দুজন লোকের সাথে দেখতে পায়। এই দুজন লোকই ইউসুক মিসিং হবার পরে পুলিশের ডিটেকটিভ সেজে তাদের বাড়িতে এসেছিল। ভাইয়ের এই ভিন্ন রূপ দেখতে পেয়ে জিনসুক এবার হতভম্ব হয়ে যায়। সে আরো বিস্তারিত জানার জন্য ভেতরে ঢোকে, কিন্তু তখনই সেই দুজন লোক তাকে ধরে ফেলে। তাই তাদের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ ধাওয়ার পরে জিনসুক একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওই লোক দুটো তাকে আর না পেয়ে চলে যায়। তাই আস্তে আস্তে জিনসুক আড়াল থেকে বেরিয়ে আসে। তখনই পেছন থেকে তাকে কেউ অ্যাটাক করে আর সে অজ্ঞান হয়ে যায়। জিনসুক সকালে ঘুম ভেঙে দেখে সে পড়ার টেবিলেই বসে আছে। ঠিক গত রাতে সে যেভাবে চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল এখনো সেভাবেই আছে। এমনকি ইউসুকও তার নিজের বেডে শুয়ে আছে। ইউসুক ঘুম ভেঙে দেখে জিনসুক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে কারণ জিজ্ঞেস করতেই জিনসুক দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে দরজা ধাক্কিয়ে ইউসুক জিজ্ঞেস করে জিনসুকের কি হয়েছে। জিনসুক চিৎকার করে বলে তুমি কে? গতরাতে তোমাকে আমি বাইরে যেতে দেখেছি। তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি তোমাকে ফলো করে বাইরে গিয়েছিলাম আর দুটো লোকের সাথে আমি তোমাকে দেখেছি। ওরা আমাকে মারার জন্য তাড়া করেছিল। ইউসুক বোঝানোর চেষ্টা করে সে গত রাতে কোথাও বের হয়নি। জিনসুক হয়তো আবারও কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু জিনসুক সেটা মানতে চাইছিল না। সে ভাইকে চিৎকার করে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেলে জিনসুক আত্মরক্ষার জন্য পানির একটা লোহার পাইপ হাতে নিয়ে বাথরুম থেকে বের হয়। তখনই আচমকা ইউসুক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জিনসুক হাত পা ছুটতে শুরু করে, কিন্তু ইউসুক তাকে জোর করে শান্ত করার চেষ্টা করে এবং বলে পেন্সিল থেকে শুরু করে ট্যাক্সিতে চড়া এবং ওই লোকগুলোর জিনসুককে তাড়া করা, এই পুরো ঘটনার কোনো অস্তিত্ব নেই, সব জিনসুকের মনের কল্পনা। তবুও জিনসুক শান্ত না হলে তখন ইউসুক তাকে জিজ্ঞেস করে সে গতকাল নিজের ওষুধ খেয়েছিল কিনা। তখন জিনসুকের মনে পড়ে গতকাল ওষুধ খাওয়ার সময়ে তার হাত থেকে ট্যাবলেটটা পড়ে হারিয়ে গিয়েছিল, তাই সে ওষুধ খায়নি। তাই এবার জিনসুক ভাবে হয়তো ওষুধ না খাওয়ার জন্য সত্যিই গত রাতে সে দুঃস্বপ্ন দেখেছে। তাই সে এবার শান্ত হয়ে যায় আর ইউসুকের কাছে ক্ষমা চায়। ইউসুকও তাকে রেস্ট নিতে বলে কাজে বেরিয়ে যায়। ইউসুক বেরিয়ে যাবার পরে জিনসুক জানালা দিয়ে তাকিয়ে দেখে ইউসুক খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখার পরে তার সন্দেহ কেটে যায়, কিন্তু পড়ার টেবিলে ফিরে আসার পরে জিনসুক অন্য কিছু দেখতে পায়। সে দেখে তার পেন্সিলের ভেতরে লিড নেই। সে ভাঙা লিডটাও আলাদাভাবে খুঁজে পায়। তখন তার মনে পড়ে
তাকে শান্ত করার সময় ইউসুক তাকে ট্যাক্সির কথাটা বলেছিল, কিন্তু জিনসুক তো ট্যাক্সিতে চড়ার কথা একবারও মেনশন করেনি। তার মানে গত রাতের ঘটনা সব সত্যি। ইউসুকই হয়তো তাকে মিথ্যা বুঝিয়েছে। তো জিনসুক এবার মায়ের কাছে গিয়ে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। এরপরও বলে সে হয়তো আসল ইউসুক না, সে ইউসুকের পরিচয়ে অন্য কেউ। সে মায়ের সাথে আজ রাতে ইউসুককে হাতে নাতে ধরার প্ল্যান করে, কিন্তু সেদিন রাতে ইউসুক বাড়ি ফেরে না। তাই জিনসিউক নিজের বেডে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপরে সে পানি খাওয়ার জন্য কিচেনে যায়। পানি খেয়ে ফেরার সময়ে সে মায়ের ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলার আওয়াজ শুনতে পায়। তাই সে শোনার জন্য মায়ের ঘরের দরজার কাছে আড়ি পাতে। সে শুনতে পায় মা ফোনে বলছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, এখানে ঝামেলা হয়ে গেছে। এই পাগলটা মনে হয় সব বুঝে গিয়েছে। সে গতরাতে তোমাকে ফলো করে বাইরে যা যা দেখেছে সেগুলো ডিটেলস সহ আমাকে বলেছে। সে তো এটাও বলেছে যে তুমি ওর আসল ভাই না। এই পর্যন্ত শোনার পরে জিনসিউকের পা হঠাৎ দরজায় লেগে শব্দ হয়ে যায়। তাই তার মা বাইরে দেখার জন্য আসে। যদিও ততক্ষণে জিনসিউক আড়ালে লুকিয়ে পড়েছিল, কিন্তু সে বুঝতে পারে তার মা তাকে সন্দেহ করছে এবং শিওর হবার জন্য উপরে তার ঘরে দেখতে যাচ্ছে। তাই জিনসিউক এবার বাড়ির বাইরের দেয়াল বেয়ে অনেক কষ্টে উপরে উঠে জানালা দিয়ে ঘরে ঢোকে। এরপরে চাদর মুড়িয়ে শুয়ে পড়ে। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সে ভিজে গিয়েছিল। এই জন্য সে ঘুমের ভান করে শুয়ে থাকার পরেও তার মা এসে চাদর সরিয়ে তাকে ভেজা অবস্থায় দেখে শিওর হয়ে যায় জিনসিউক তার কথা শুনে ফেলেছে। এরপরে মহিলা বাইরে চলে গেলে জিনসিউক চাদরের ভেতর থেকে বেরিয়ে উঠে বসে। তখনই দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে। সে জিনসিউকের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, মাত্রই ঘুম ভাঙলো বুঝি? ঘেমে তো একদম ভিজে গেছো দেখছি। এই বলে সে বাইরে চলে যায়। এরপরে ইউসুককে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি চলে এসো, ও আমার পরিচয় জেনে গিয়েছে। এই সময় হঠাৎ জিনসিউক জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দেখে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই সময় তার মাও বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তারা জিনসিউককে বাড়ির ভেতরে কথা বলার জন্য নিয়ে যেতে চাইলে জিনসিউক তাদের সরিয়ে দিয়ে দৌড় দেয়। তাকে একজন লোক তাড়া করে। তার হাত থেকে বাঁচতে সে প্রাণপণে দৌড়াতে থাকে। এই সময় সে হঠাৎ একটা পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। এই জন্য তাকে তাড়া করা লোকটা পালিয়ে যায়, আর সে সেফলি পুলিশের সাথে থানায় চলে আসে। একটু শান্ত হবার পরে পুলিশ অফিসার তার কি সমস্যা হয়েছে সেটা জিজ্ঞেস করে। জিনসিউক জানায় গত 1 মাস ধরে একটা পরিবার তাকে আটকে রেখেছে, আর তাকে বুঝিয়েছে এটাই তার পরিবার। সেও অন্ধের মতো তাদেরকে নিজের পরিবার ভেবে এসেছে। এখন সে তাদের পরিচয় জানতে পেরে সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু পুলিশ তার কথার কোনো মিনিংই খুঁজে পাচ্ছিল না। তাই পুলিশ ডেটাবেজে জিনসিউকের আইডেন্টিটি সার্চ করে এবং তার আইডি পেয়ে যায়। তার নামে কোনো মিসিং রিপোর্ট ছিল না, আবার তার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এরপরে পুলিশ আইডিতে থাকা জিনসিউকের জন্ম তারিখটি দেখে বলে, আপনি 1977 সালে জন্মেছেন। এই অনুযায়ী এখন আপনার বয়স 40 বছর হবার কথা। এটা শুনে জিনসিউক অবাক হয়ে বলে, তার বয়স তো মাত্র 20 বছর। সে 1977 সালে জন্মেছে, আর এখন 1997 সাল চলছে, তাই তার বয়স 20 বছরই তো হবে। জিনসিউকের কথা শুনে পুলিশ সহ সবাই হেসে ফেলে। এরপরে তাকে থানায় টানানো ক্যালেন্ডারটা দেখিয়ে বলে, এখন 2017 সাল চলছে। জিনসিউক এবার পুরো হতবাক হয়ে যায়। সে থানায় স্মার্ট টিভিও দেখতে পায়, যেটা দেখে বুঝতে পারে সে হয়তো এখন 2017 সালেই অবস্থান করছে। আরও শিওর হবার জন্য এবার সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের চেহারা দেখে সে নিজেকেই চিনতে পারছিল না। তার চেহারা ঠিক 40 বছরের মধ্যবয়স্কের মতোই দেখাচ্ছিল। রহস্যের জট ক্রমশ তার মাথা খারাপ করে দিচ্ছিল। তাই সে রহস্যের উদ্ঘাটন করতে আবারও বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে উপরের বদ্ধ ঘরটা থেকে একটা গানের আওয়াজ শুনতে পায়। তাই সে এবার ওই রুমের দিকে হাঁটা ধরে। রুমের দরজা আজ খোলাই ছিল। রুমের ভেতরে ঢুকে সে দুটো মহিলার আকৃতির ডামি রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে। একটা ডামির পাশে রক্তমাখা ছুরিও পড়েছিল। সে এসবের কোনোই মানে খুঁজে পাচ্ছিল না, তাই নিজেই নিজেকে প্রশ্ন করে ফেলে, কি হচ্ছে এসব? এই সময় পাশের ঘর থেকে ইউসুক আর নকল বাবা মা বেরিয়ে আসে। ইউসুক বলে, ধুর, আরও একটা আমাদের প্ল্যান ব্যর্থ হলো। জিনসিউক রেগে জিজ্ঞেস করে, কারা তোমরা? ইউসুক বলে, জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখনই সেসব প্রশ্নের উত্তর তোমাকে বলছি। এই বলে ইউসুক তার গল্প শুরু করে। ঘটনাটা শুরু হয়েছিল 20 বছর আগে। সেদিন ছিল 1997 সালের 20 ডিসেম্বর। এই রুমেই একটা পরিবার নৃশংসভাবে খুন হয়। মা এবং মেয়েকে একসাথে খুন করা হয়। এরপরে পুলিশের তদন্ত শুরু হয়। পুলিশ তদন্ত করে কোনো কুল কিনারা পায় না। বাড়ি থেকেও কোনো কিছু মিসিং ছিল না। আবার ফরেন্সিক টিমও কোনো ক্লু না পাওয়ায় একসময় কেসের তদন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু ভিকটিমের ফ্যামিলি কিছুতেই ভুলতে পারছিল না।
তারা আবার নতুন কয়েকজন ডিটেকটিভকে হায়ার করে। তারা কয়েক বছর তদন্ত করার পরে খুনিকে ধরতে সক্ষম হয়। আর এই খুনিটাই হলো জিন সিউক। তাকে সব রকম ভাবে প্রচুর টর্চার করা হয়, কিন্তু সে একটা কথাই বলতে থাকে, সে কাউকে খুন করেনি। এত টর্চারের পরেও সে কিছুই স্বীকার করছিল না। তাই তারা একজন বিশেষজ্ঞের সাহায্য নেয়। ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার স্যাংডে পার্ক এসে জিন সিউককে হ্যালুসিনেট করে তার থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে, কিন্তু তবুও জিন সিউকের কাছ থেকে কিছুই জানা যায় না। তখন ডাক্তার পার্ক জানায় জিন সিউক ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়াতে ভুগছে, তাই সে খুন করলেও তার ওই সময়ের কষ্টকর স্মৃতিগুলো কোনো কারণে হারিয়ে গিয়েছে। এই জন্য সে এখন নিজেও জানে না যে সে নৃশংসভাবে দুটো খুন করেছে। তাই জিন সিউকের স্মৃতি ফেরানোর একমাত্র উপায় তাকে খুনের পূর্বের সময়টাতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মানে যে সময়ে জিন সিউকের লাইফে কোনো সমস্যা ছিল না, সে একদম বিন্দাস লাইফ কাটাতো, সেই সময়ে তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এরপরে আস্তে আস্তে তার সামনে আবারও খুনের সিনটা ক্রিয়েট করতে হবে। তখন হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি দেখে তার খুনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো এই কাজের জন্য প্রথমে ডাক্তার পার্ক জিন সিউককে আবারও হ্যালুসিনেট করে। এরপরে তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টার কথা জিজ্ঞেস করে। জিন সিউক অবচেতন মনে 1997 সালের মে মাসের কথা বলে। এই সময় সে তার বাবা মা আর বড় ভাইয়ের সাথে গাড়িতে করে তাদের নতুন বাড়িতে শিফট করছিল। তো এটা জানার পরে তারা জিন সিউককে গাড়িতে নিয়ে আসে এবং নিজেরাই তার ফেক পরিবার সাজে। জিন সিউকের গাড়ির ভেতরে যখন ঘুম ভাঙে তখন ডাক্তার পার্কের হ্যালুসিনেশনের প্রভাবে মানসিকভাবে সে 1997 সালে পৌঁছে যায় আর নিজেকে 20 বছরের তরুণ ভাবতে থাকে। জিন সিউকের কাছে ব্যাপারটা আরো রিয়েলিস্টিক করতে ইউসুক বাড়িতে 1997 সালের মে মাসের ক্যালেন্ডারও টানিয়ে দেয়। এছাড়া জিন সিউককে সেই বাড়িতেই নিয়ে আসা হয় যেখানে সে খুন দুটো করেছিল। এই জন্যই বাড়ির সামনে এসে তার মনে হচ্ছিল সে এখানে আগেও এসেছে। আর জিন সিউক যে উপরের এই বদ্ধ ঘরটা থেকে আওয়াজ পেত, এটাও তাদের প্ল্যানেরই অংশ ছিল, যাতে জিন সিউক এই ঘরটার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তো বাড়িতে আসার প্রথম দিন রাতে ইউসুক জিন সিউককে নিয়ে বাইরে বৃষ্টির মাঝে টিভির উপরে গিয়েছিল। সেটাও কিন্তু তাদের প্ল্যানেরই অংশ ছিল। সে যতক্ষণে জিন সিউককে বাইরে রেখেছিল ততক্ষণে অন্যরা বদ্ধ ঘরটাকে মার্ডার স্পটের মতো করে সাজিয়ে দেয়। এরপরে যখন ইউসুককে ফোন করে কনফার্মেশন দেওয়া হয় তখন সে বাবা বই চেয়েছে এই বাহানায় বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। কয়েকজন পুলিশ এসে ইউসুককে চিটিং কেসের জন্য ধরে নিয়ে যায়। যদিও জিন সিউক ভেবেছিল লোকগুলো ইউসুককে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আর এই ঘটনার কারণে তাদের প্ল্যানের সবকিছুই গড়বড় হয়ে যায়। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে 19 দিন পরে ইউসুক ছাড়া পায়। কিন্তু ততদিনে জিন সিউকের উপরে করা ডাক্তার পার্কের হ্যালুসিনেশনের প্রভাব কেটে যেতে থাকে আর সে ক্রমশই সন্দেহপ্রবণ হয়ে ওঠে। এই জন্য তাদের প্ল্যান পুরোটাই নষ্ট হয়ে যায়। তো ঘটনাটা বলতে বলতে ইউসুক জিন সিউককে নিয়ে গাড়িতে করে আবারও টর্চার সেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। পুরো ঘটনা শোনার পরে জিন সিউক আবারও অস্বীকার করে বলে সে কারো খুন করেনি। কিন্তু ইউসুক বলে জিন সিউক যেরকম নৃশংসভাবে খুন করেছে তারও মৃত্যু সেরকমই ভয়ঙ্করভাবে হবে। এটা শোনার পরে জিন সিউক বলে সে মরবে না। এই বলে সে গাড়ি থেকে লাফ দেয় এবং পালাতে শুরু করে। ইউসুকও তাকে গাড়ি নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে ইউসুকের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তাই সে আর জিন সিউককে ধাওয়া করতে পারে না। এই সুযোগে জিন সিউক পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। হাসপাতালে জিন সিউককে যখন মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয় তখন জ্ঞান হারানোর পূর্বে তার অতীতের সময়টা মনে পড়ে। 1997 সালের মে মাসের এক সুন্দর ঝরঝরে দিনে সে বাবা মা ভাইয়ের সাথে নতুন বাড়িতে শিফট করার জন্য গাড়িতে যাচ্ছিল। সবাই অনেক হাসি খুশি ছিল, এটা সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছিল। কিন্তু দুঃস্বপ্নের মতো হঠাৎই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে জিন সিউকের বাবা মা মারা যায় আর ভাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং সে কোমায় চলে যায়। যদিও শুধুমাত্র জিন সিউকই সুস্থভাবে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এরপরে 6 মাস কেটে যায়, তবুও ভাইয়ের অবস্থার কোনো উন্নতি হয় না। আবার টাকার অভাবে জিন সিউক ভাইয়ের সার্জারিও করাতে পারছিল না। এদিকে কোরিয়ার অর্থনীতির মন্দা তখন চরমে, তাই জিন সিউক পাগলের মতো খুঁজেও কোনো চাকরি পাচ্ছিল না। এরই মধ্যে আবার ডাক্তার জিন সিউককে জানায় এভাবে তারা তার ভাইকে ফেলে রাখতে পারবে না, এবার তাকে সার্জারি করানো ছাড়া আর কোনো উপায় নেই। তো জিন সিউক নিজের অর্গান বিক্রি করে টাকা উপার্জনের চেষ্টা করে, কিন্তু ইলিগাল হওয়ায় সেটাও সম্ভব না। তো এরপরও সে কয়েকটা কোম্পানিতে নিজের পরিস্থিতি জানিয়ে অগ্রিম বেতন চেয়ে জবে অ্যাপ্লাই করে রাখে। এরই মধ্যে একটা কোম্পানি থেকে ব্লু বেয়ার্ড নামের কোনো রিক্রুটার জিন সিউকের সাথে চ্যাটিংয়ে যোগাযোগ করে। সে জিন সিউকের যত টাকা লাগবে তা দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে সে জিন সিউককে একটা খুন করতে বলে। খুনের কথা শুনে জিন সিউক ঘাবড়ে যায়, তবুও ব্লু বেয়ার্ড তাকে পরবর্তী দিন পর্যন্ত ভাবার জন্য সময় দেয়। তো অনেক ভাবার পরে নিজের ভাইকে বাঁচাতে
জিনসিউক খুনটা করতে রাজি হয়। এরপরে ফোনে তাকে একটা অ্যাড্রেস দেওয়া হয় এবং বলা হয় ওই বাড়িতে 3 জন থাকে, একজন মহিলা আর 2টো বাচ্চা। সে যেন বাচ্চা দুটোর গায়ে হাতও না লাগায়, শুধুমাত্র মহিলাটাকে খুন করে যেন নীরবে চলে আসে। তো এক বৃষ্টিস্নাত রাতে জিনসিউক ঠিকানা মতো গিয়ে বাড়িটাতে ঢুকে, কিন্তু ঘুমন্ত মা মেয়েকে দেখে তার আর খুন করার সাহস হয় না। সে সিদ্ধান্ত বদলে নীরবে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হাঁটা চলার আওয়াজে মহিলার ঘুম ভেঙে যায়। সে জিনসিউককে দেখেই চিৎকার দেয়। জিনসিউক মহিলাকে বলে, আমি এখনই চলে যাচ্ছি, প্লিজ আপনি চিৎকার করবেন না। মহিলা তো চুপ করে যায়, কিন্তু এরই মধ্যে মেয়েটাও ঘুম ভেঙে উঠে আসে এবং জিনসিউকের হাতে ছুরি দেখে চিল্লাতে শুরু করে। তাই জিনসিউক ছুটে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আচমকা তার হাতে মেয়েটির খুন হয়ে যায়। তখন মহিলাটিও নিজেকে সামলাতে না পেরে চিৎকার করতে শুরু করে। তাই এবার বাধ্য হয়ে জিনসিউক মহিলাটিকেও খুন করে ফেলে। এরপরে যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন পাশের রুম থেকে বাচ্চা ছেলেটি বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে, আপনি কে? আমার মা কোথায়? জিনসিউক বাচ্চাটাকে বলে, তুমি বেডে গিয়ে কম্বলের ভেতরে ঢুকে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনো, তাহলে তোমার মা আর আপু ফিরে আসবে। তো বাচ্চাটা কম্বলের ভেতরে চলে গেলে জিনসিউক বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে বের হবার আগে সে দেয়ালে ফ্যামিলি ফটো দেখতে পায়, আর সেই ফটোতে সে তার ভাইয়ের ডাক্তারকেও দেখতে পায়। তখন জিনসিউক বুঝে যায় এটা সে ডাক্তারেরই ফ্যামিলি, আর সেই জিনসিউকের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্ত্রীকে খুন করার জন্য তাকে হায়ার করেছিল। যাই হোক, একটু পরে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে ডাক্তারকে ফোন দিয়ে বলে তার মা আর বোন রক্তমাখা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মেয়েও মরে গেছে শুনে ডাক্তার বিচলিত হয়ে ওঠে। সে বাড়ি ফেরার জন্য পেছনে ঘুরে দাঁড়াতেই দেখে সেখানে জিনসিউক দাঁড়িয়ে আছে। জিনসিউক ডাক্তারকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, আপনি এটা কেন করলেন? ওটা তো আপনারই পরিবার। ডাক্তার জিনসিউকের কলার চেপে ধরে বলে সে তার স্ত্রীর নামে ইন্স্যুরেন্স করিয়েছিল, তাই স্ত্রীর মৃত্যুর বিনিময়ে সে অনেক টাকা পেত, আর সেই টাকা দিয়ে দেশের এই মন্দার সময়ে ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে কাটিয়ে দিতে পারত, পরিবারকে পথে বসা থেকে আটকাতে পারত। কিন্তু জিনসিউক ডাক্তারের মেয়েকেও হত্যা করে সব শেষ করে দিল। ডাক্তারের সাথে জিনসিউকের হাতাহাতি শুরু হয়ে যায়। এরই মধ্যে ছাদের রেলিং ভেঙে যায় এবং ডাক্তার বিল্ডিং থেকে পড়ে মরে যায়। আর এই ঘটনার পরে জিনসিউক সম্পূর্ণ ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে গৃহবন্দী করে ফেলে। বাবা মা ভাইয়ের মৃত্যু আর নিজের করা কৃতকর্মের অনুশোচনা তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খেতে থাকে। ফলে একসময় তার ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এই কষ্টকর সময়টা তার স্মৃতি থেকে হারিয়ে যায়। যাই হোক, হাসপাতালের বেডে জিনসিউকের যখন ঘুম ভাঙে সে দেখে ইউসুক তার সামনে বসে আছে। ইউসুক বলে, মৃত্যু সহজে আসে না, তাই না? ব্যাপার না, তোকে আর আমি কষ্ট দেব না, এবার তোকে মুক্তি দিয়ে দেব। এই বলে ইউসুক একটা ইনজেকশন বের করে আর সেটা জিনসিউকের স্যালাইনের সাথে মিশিয়ে দিতে যায়। তখন জিনসিউক জিজ্ঞেস করে, ভিকটিমের পরিবার কোথায়? তাকে আমার পক্ষ থেকে সরি বলে দিও। এটা শুনে ইউসুক ইনজেকশনটা নিচে ফেলে দেয় আর জিজ্ঞেস করে, তোর তাহলে স্মৃতি ফিরে এসেছে? ঠিক আছে, এখন তাহলে বল তুই খুনগুলো কেন করেছিলি? রিসেন্টলি আমি জানতে পেরেছি ঘটনার কিছুদিন আগে মহিলার স্বামী তাকে দিয়ে কয়েকটা ইন্স্যুরেন্সের পেপারে সাইন করিয়েছিল। খুনটার অর্ডার কি মহিলার স্বামী দিয়েছিল? জিনসিউককে চুপ করতে থাকতে দেখে সে এবার রেগে গিয়ে জিজ্ঞেস করে, জিনসিউকের কি সেই বাচ্চা ছেলেটার কথা মনে আছে যাকে বোকা বানিয়ে সে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে বলেছিল? আসলে সেই ছিল সেই বাচ্চা ছেলেটা, আর ইউসুক তার আসল নাম না, তার আসল নাম হলো সং-ওকা চই। যাই হোক, সং-ওকা এবার বলে, সেদিন তুই আমার মা বোনের সাথে আমাকে কেন খুন করলি না? পরিবারের সবাই মরে যাবার পরে আমার কি দুর্গতি হয়েছিল জানিস? আমাকে আত্মীয়রা বাড়ি থেকে বের করে দিয়ে সব সম্পত্তি তারাই বেদখল করে নিয়েছিল। সেই থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি। আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তোকে খুঁজে বের করে আমার পরিবারকে হত্যার প্রতিশোধ নেওয়া। এখন বল তুই কার নির্দেশে তাদের হত্যা করেছিলি? জিনসিউক সং-ওকার চোখের দিকে তাকিয়ে আরো বিমর্ষ হয়ে পড়ে। সে এমনিতেই সং-ওকাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তাই সে চাইছিল না সং-ওকা নিজের বাবার ব্যাপারে নির্মম সত্যিটা জানার পরে আরো কষ্ট পাক। এই জন্য জিনসিউক বলে সে একাই খুন করেছিল, কেউ তাকে নির্দেশ দেয়নি। কিন্তু জিনসিউকের এই মিথ্যাটা সং-ওকা ধরে ফেলে। সং-ওকা বুঝে যায় সবকিছুর পেছনে তার বাবারই হাত ছিল। সে আর জিনসিউককে কিছু না করে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপরে হাসপাতালের উঁচু বিল্ডিং এর একটা জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কারণ তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল তার মা বোনের খুনির মুখ থেকে সত্যটা শোনা। আর আজ তার সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে, এই জন্য সে নিজের জীবনকে এই পর্যন্তই থামিয়ে দেয়। অন্যদিকে জিনসিউক সং-ওকার ফেলে যাওয়া বিষের সিরিঞ্জটা নিজের শরীরে পুশ করে নেয়। এই অপরাধী অনুশোচনার জীবন সেও আর কাটাতে পারবে না, তাই সেও মুক্তি নিয়ে নেয় এই অভিশপ্ত জীবন থেকে।
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা নিজেরাও জানে না তাদের ভাগ্য অনেক বছর আগেই একসাথে জুড়ে গিয়েছিল। 1997 সালের সেই দিনটা যেদিন জিনসুকের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, সেদিন গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা একটা পার্কে থেমেছিল। সেই পার্কে জিনসুকের সাথে 5 বছরের বাচ্চা সংউকার কয়েক মুহূর্তের জন্য দেখা হয়েছিল। কিন্তু কে জানতো জিনসুক একদিন সংউকার জীবনকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দেবে। যাই হোক, ভাগ্যের কাছে অসহায়ত্ব স্বীকার করে দুজনেই নির্মমতার বলি হয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, আমরা পাপের কথা ভুলে গেলেও পাপের কৃতকর্ম কখনো আমাদের ছেড়ে যায় না। কৃতকর্মের ফল একদিন ঠিক আমাদের সামনে হাজির হয়ে যায়। তাই কোনো কাজ করার আগে ঠিক ভুলের পার্থক্য বুঝি সেটা করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।